প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ঘরে বসে কিভাবে চাকরিজীবীরা অনলাইনে নিজেদের আয়কর রিটার্ন নিজেই দাখিল করতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্রাউজারে ক্লিক করে নেব। এরপর এখানে ই-রিটার্ন লিখব। আমরা এরকম একটা উইন্ডো পাবো। প্রথম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। আমরা এরকম একটা উইন্ডো পাবো। এখানে ই-টিন, ই-রিটার্ন, রিটার্ন ভেরিফাই এরকম একাধিক অপশন পাবেন। আমরা মাঝখানে যে অপশন এটাতে ক্লিক করব। এখানে দুটি অপশন পাওয়া যাচ্ছে, আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড। যেহেতু আমার অনলাইনে ই-রিটার্ন রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি এখানে ক্লিক করব। যাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করা নাই, অর্থাৎ যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেননি তাদেরকে আগে এখানে রেজিস্ট্রেশন করে নেবে। আমার আরেকটু ভিডিও আমি দেব কিভাবে আপনারা যারা এখনো অনলাইন রেজিস্ট্রেশন করেননি তারা সেই ভিডিও দেখে করতে পারবেন। যেহেতু আমার অলরেডি ই-রিটার্ন করা আছে এবং এখানে রেজিস্ট্রেশন করা আছে সেহেতু আমি এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড এই বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি যার ই-রিটার্ন দাখিল করব তার ৩ নাম্বার পাসওয়ার্ড এবং এই ক্যাপচা দিয়ে লগইন করে নেব। HSM8RAW এখানে কি ম্যাচ হয়নি, আমরা আরেকটু চেষ্টা করলাম। আপনাদের আমরা বলে রাখি যে ই-রিটার্ন সাবমিট করতে আপনার প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে। প্রধানত হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্ট, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন আপনার স্যালারি স্টেটমেন্টটা লাগবে এবং গত বছর আপনি যখন রিটার্ন দাখিল করেছেন সেই রিটার্ন সাবমিশনের যে ফর্মগুলা অর্থাৎ আপনি যে রিটার্নটা সাবমিট করেছেন তার একটা রিটার্নের ফুল একটা ফর্ম আপনার লাগবে, সেই কাগজটা আপনি সাথে রাখবেন। এই দুটো জিনিস হলে আপনার চলবে, আর কোনো ডকুমেন্টস আপনার না হলেও চলবে, বাকি আপনি দেখে দেখে ফিল আপ করতে পারবেন। এরকম একটা উইন্ডো পাবো। আমরা এখানে হোম, সাবমিশন, রেগুলার রিটার্ন, ট্যাক্স রেকর্ড, আমি এই যে এখানে ট্যাক্স রেকর্ড থেকে আপনি পূর্ববর্তী ইয়ারের আপনার রেকর্ড আপনি সংরক্ষণ করতে পারবেন। যেহেতু আমি পূর্ববর্তী বছরের আমার রিটার্ন সংরক্ষণ করা আছে সেহেতু আজ আমি নতুন রিটার্ন সাবমিট করব, সেহেতু রেগুলার রিটার্নে ক্লিক করব। এরকম একটা উইন্ডো পাওয়া যাবে। প্রথমে এই যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এটা আমি ফিল আপ করবো, সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার এটার অটো টিক করা থাকবে। এখান থেকে আমি শুরু করব। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশনড ইয়ার, হ্যাঁ আপনার কি কোনো ট্যাক্সেবল ইনকাম আছে, ইয়েস দিবেন। আপনি এখানে নো দিবেন না, ইয়েস দিলে হবে কি যে আপনি পরবর্তী এই যে হেড অফ ইনকামস এটা পাবেন না যদি আপনি এখানে ইয়েস না দেন। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সটেম্পড ফ্রম ট্যাক্স এটা তো নো দেবেন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আপনি ইয়েস দিবেন। এরপরে আপনি হেড অফ ইনকাম এখানে চলে যাবেন। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, হ্যাঁ যেহেতু আপনি চাকরিজীবী সেহেতু আপনি চাকরিজীবী এখানে অপশন ক্লিক করবেন। আমরা আজকে এখানে যিনি চাকরিজীবী এরকম একজনের একটা রিটার্ন ফিল আপ করছি। এরপরে আপনি এখানে ইনকাম ফ্রম ব্র্যান্ড, আপনি যদি কোনো বাড়ি ভাড়া থেকে ইনকাম করেন সেটা আপনি দিবেন, আর যদি না করলে দিবেন না। ইনকাম ফ্রম এগ্রিকালচার, যদি আপনি ইনকাম করেন তাহলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে আপনি যদি ইনকাম ফ্রম বিজনেস থেকে থাকে টিক চিহ্ন দিবেন, না থাকলে দিবেন না। তারপরে যদি আপনি ক্যাপিটাল গেইনস থাকে আপনি দিবেন, না থাকলে দিবেন না। এইভাবে আমি যার ৩টা রিটার্ন ফিল আপ করছি তার ইনকাম ফ্রম আদার সোর্স আছে, সেখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনার না থাকলে আপনি দিবেন না। এভাবে আপনি সেভ এজ ড্রাফট করে আগাতে পারেন, তাহলে আপনার জন্য এই পৃষ্ঠাটা সেভ হয়ে থাকবে এবং সামনে যাওয়া সহজ হবে। এরপরে আপনি সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করেন। আমার প্রথম পৃষ্ঠা পূর্ণ করা শেষ। এডিশনাল ইনফরমেশন অর্থাৎ লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন তার এরিয়াটা কোথায়
এখানে আমি ক্লিক করলাম। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, আদার ইন সিটি কর্পোরেশন অর এনি আদার এরিয়া। যেহেতু আমি যার রিটার্নটা সাবমিট করতেছি সে সিটি কর্পোরেশনের মধ্যে নয়, সেহেতু সে এনি আদার এরিয়া সিলেক্ট করবে। এরপরে ওয়ার ওয়ান্টেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, আপনি যদি গ্যাজেটে মুক্তিযোদ্ধা হয় সেখানে এখানে টিক মার্ক দিবেন, না হলে দিবেন না। পার্সোনাল ডিসেবিলিটি যদি থাকে আপনি ক্লিক করবেন, না থাকলে দিবেন না। ক্লেম বেনিফিট আছে, এটা যদি থাকেন আপনি ক্লিক করলে দিবেন, না হলে দিবেন না। এরপর আপনি এটাকে ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট, যদি আপনি যে টাকাটা ইনভেস্ট করেন তার রিবেট পেতে চান কিনা তাহলে ইয়েস দিবেন, না চাইলে দিবেন না। শেয়ার হোল্ডার যদি থাকে, আপনার কোম্পানিটা শেয়ার হোল্ডার থাকেন, সেটা আপনি ইয়েস দিবেন, না থাকলে দিবেন না। যিনি আমি যার করতেছি সে তার নাই, তাকে আমি দেইনি। এবং আইটি 10B রিকোয়ারমেন্টস, এটা আপনি অবশ্যই ফিল আপ করে দিবেন। গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, যদি আপনার 50 লাখের বেশি সম্পদ থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে দিবেন না। ওন এ মোটর কার যদি আপনি থাকে ইয়েস দিবেন, না থাকলে দিবেন না। ওন অফেন্স প্রপার্টি থাকেও আপনি থাকলে দিবেন, না থাকলে দিবেন না। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যদি আপনার সিটি কর্পোরেশন এরিয়া কোনো হাউস প্রপার্টি থাকলে ইয়েস দেবেন, না থাকলে দিবেন না। এভাবে আপনি এটাকে টিক মার্ক করে সেভ এজ ড্রাফট করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এরপরে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি যেহেতু চাকরি করেন সেহেতু এমপ্লয়মেন্ট টাইপ, আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট পে স্কেল এখানে ক্লিক করবেন। আর যদি সরকারি চাকরি না করেন, বা আমি যারটা করছি তিনি একজন এমপিভুক্ত শিক্ষক, উনি গভর্নমেন্ট পে স্কেল পায় বাট পুরোপুরি পায় না, সেক্ষেত্রে এটা উনি ক্লিক করবেন। এরপরে হচ্ছে নেবেন এমপ্লয়ার, অর্থাৎ উনি যেখানে চাকরি করেন তার চাকরি প্রতিষ্ঠানের নামটা আমি দিয়ে দিলাম, ওনার ডেজিগনেশনটা দিয়ে দিলাম এখানে। ইনি বেসিক পে, অর্থাৎ ১ বছর শেষে উনি মোট মোট কত টাকা বেতন পায়, তার বেসিক বেতনটা কত সেটা আমি দিয়ে দিলাম। এটা আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট থেকে নিয়ে নেবেন। তারপরে আপনার হাউস রেন্ট কত, আপনার কত হয় সেটা আপনি দিবেন। মেডিকেল অ্যালাউন্স আপনার কত সেটা আপনি দিবেন। বাংলা নিউ ইয়ার বোনাস, বৈশাখী ভাতা আপনি কত পান সেটা আপনি দিবেন। আমি যারটা ফিল আপ করতেছি তার বৈশাখী ভাতায় আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আদার ফেস্টিভ্যাল বোনাস, অর্থাৎ সেটা ঈদ বোনাস হতে পারে, আপনার বেলায় যা হবে আপনি তাই দিবেন। আচ্ছা, এটা হচ্ছে এই সকল ভাতা এখানে আপনার লিস্ট করা আছে, কিন্তু এরপর আপনি যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে অ্যাড মোডে ক্লিক করবেন। অ্যাড মোড থেকে এখানে আপনি দেখবেন যে এইগুলোর সাথে আপনার ওই ভাতাটা মিলে কিনা, যেমন এরিয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট পে আছে, তারপরে আদার্স পে গুলো আছে, আপনি এগুলো মিলিয়ে দেখবেন যে আপনার সাথে কোনোটা মিলে কিনা। যদি না মিলে নিচে থেকে স্ক্রল করে আদার বাটনে ক্লিক করবেন এবং এখানে পার্টিকুলার দিয়ে আপনি এটা ফিল করবেন যে আপনার এখানে আমি স্পেশাল অ্যালাউন্স দিয়ে দিলাম বা ইন্টার্নশিপ দিয়ে দিলাম। এটাতে মনে করেন হচ্ছে যে সে 12,000 টাকা পেয়েছে এমপিভুক্ত শিক্ষক হিসেবে। দেখেন আপনি দেখেন এখানে হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে আপনি হচ্ছে এইখান থেকে ২ নম্বরটা সিলেক্ট করবেন। আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন, আপনার ডেজিগনেশন লিখবেন, আপনার বেসিক পে অর্থাৎ প্রতি মাসে বেসিক যে বেতনটা পান তার ১২ গুণ একটু আপনি দিবেন। আপনার হাউস রেন্ট কত সেটা আপনি দিবেন। আপনার মেডিকেল অ্যালাউন্সটা দিবেন। আপনার বৈশাখী ভাতাটা দিবেন। আপনি ফেস্টিভ্যাল বোনাস কত পান দিবেন। এছাড়াও আপনি যদি কোনো ভাতা বা পান তাহলে এখান থেকে আপনি স্ক্রল করে দিয়ে দিবেন, অথবা আপনি যদি ওটার সাথে মিল না থাকে এড মোরে গিয়ে ওটা আপনি ক্লিক করে নেবেন। উনি যেহেতু স্পেশাল ইন্টার্নশিপ পায় সেক্ষেত্রে উনি 12,000 টাকা পায়, সেখানে দিয়ে দিলাম। ড্রাফট সেভ করে তারপর আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, এরপরে আমরা যেহেতু এনি আদার ইনকাম সিলেক্ট করেছিলাম, মনে করলাম উনি এনি আদার ইনকাম টিউশন থেকে সে ১,০০,০০০ টাকা পারমিট অথরিটিকে সে, এটা আমি কোনো দিলাম না। পারমিট অথরিটি কার মাধ্যমে ইনকাম করে এটা একটা আমি খালি রাখলাম। মনে করেন সে মান্থলি সে বছর শেষে ৮০,০০০ টাকা ইনকাম করলো, এটা আমি এখানে ৮০,০০০ টাকা দিয়ে দিলাম। এই যে এই ২৪ সালের জুন পর্যন্ত।
এরপরে সেভ ড্রাফট এবং কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে সে যদি কোনো রিবেট পেতে চায়, দেখেন আপনার সাথে কোনো লাইফ ইন্স্যুরেন্স থাকে, আপনি টিক মার্ক দিবেন, না থাকলে দিবেন না। ডিপোজিট থাকলে টিক মার্ক দিবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট অ্যামাউন্ট লিখে ফিল আপ করবেন, না হলে ক্লিক করবেন। অ্যাপ্রুভ সঞ্চয়পত্র যদি থাকে এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং অ্যালাউয়েবল অ্যামাউন্ট আপনি লিখবেন, না থাকলে টিক মার্ক তুলে দিবেন। এবং এগুলো যদি আপনার থাকে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, অ্যাপ্রুভ সুপারমেশন ফান্ড যদি থাকে আপনি দিবেন, সুপারএনুয়েশন ফান্ড দিবেন, অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স যদি থাকে দিলেন। মনে করলেন তার এখানে আছে, আপনি এখানে শেষে 22,236 টাকা দিয়ে দিল, এখানে কোনো নাই, এখানে 0 দিয়ে দিল। জাকাত ফান্ড যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। এবং আদার্স ফান্ড যদি আপনি থাকে দিলে দিবেন, না থাকলে দিবেন না। উনি এইভাবে 22,236 টাকা দিয়েছে। আপনি ড্রাফট সেভ করে সামনে এগিয়ে যাবেন। এরপর হচ্ছে এক্সপেন্ডিচার, হচ্ছে আপনার খরচ। আপনি যদি IT 10B আপনি যদি টিক মার্ক দেন তাহলে ডিটেলস ফিল আপ করতে পারবেন, আর যদি নো দেন তাহলে আপনি কি করবেন, টোটালি একটা অ্যাভারেজ একটা ধরেন মোট বছর একটা টোটাল একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন। আর যদি বিস্তারিত চান, মনে করলাম আমি যারটা করতেছিলাম ওনার বাৎসরিক ফুড এক্সপেন্স, তারপরে ক্লোথিং অ্যান্ড আদার্স এসেনশিয়ালে 1,25,000 বৎসরের খরচ, অ্যাকোমোডেশনে খরচ হলো 63,000, তারপর ট্রান্সপোর্টে 30,000, এডুকেশনাল এক্সপেন্স 37,000, এনি আদার এক্সপেন্স হলো আপনার 24,000। এভাবে আপনি যদি ফিল আপ করে দেন এবং এখানে ড্রাফট সেভ করে আপনার খরচটা কোথায় কোন খাতে হয় এখানে খাতগুলো বলা আছে, সেই খাত অনুযায়ী আপনি এটা ফিল আপ করে দিতে পারবেন। তারপরে আপনি সেভ এন্ড কন্টিনিউ বাটনে চলে যাবেন, পরবর্তী খাতে আপনার চলে যাবে। এরপরে হচ্ছে আপনার অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, অর্থাৎ আপনার কি কি সম্পদ আছে এবং কি কি দায় বা ঋণ আছে। এখানে আপনার অ্যাসেটগুলো কোথায় আছে, বিজনেস ক্যাপিটাল যদি থাকে এখানে কিভাবে বিজনেস ক্যাপিটাল আছে আপনি এইভাবে টিক মার্ক দিয়ে ডিটেলস দিয়ে দিবেন, আর যদি না থাকে টিক মার্কটা তুলে দিবেন। নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে এখানে নন এগ্রিকালচার প্রপার্টি থাকলে দিবেন, অ্যাডভান্স থাকলে আপনি দিবেন, না থাকলে এটা তুলে দিবেন। তারপরে আপনি যদি একটা ফিনান্সিয়াল অ্যাসেট থাকে আপনি এইভাবে দিবেন যে সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, ডিপিএস, লোন গিভেন টু আদার্স, এগুলো যদি থাকে আপনি তুলে দিবেন, না থাকলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন এইভাবে। তারপরে আপনার যে মোটর কার থাকে আপনি থাকলে দিবেন, না থাকলে তুলে দিবেন। মোটর কার মানে মোটর সাইকেল না, এখানে মোটর কার থাকলে দিবেন, না থাকলে তুলে দিবেন। এখানে ডায়মন্ড, তারপর হচ্ছে গোল্ড বা আদার যদি অর্নামেন্ট থাকে আপনি এখানে টিক মার্ক দিয়ে এটা আপনি ফিল আপ করে দিবেন যে আপনি গোল্ড দিলেন। তারপরে এখানে টাইপ অফ অ্যাকুইজিশন, আপনি পারচেজ করেছেন, গিফট, মনে করেন আমি গিফট পেলাম, কোয়ান্টিটি কত আছে এটা আপনি 10 দিয়ে দিলেন, একটা ইউনিট দিবেন হচ্ছে ভরিতে, মূল্য আপনি জানলে দিবেন, না জানলে মূল্যটা আপনি 0 দিয়ে রেখে দেন। আপনার ফার্নিচার, ইকুইপমেন্টস, আদার্স ইলেকট্রনিক সামগ্রী যদি আপনি থাকে এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়া ভালো, যদি অবশ্যই আপনার কিছু না কিছু সম্পদ আছে। তারপরে আদার্স অ্যাসেটস অফ সিগনিফিক্যান্ট ভ্যালু, আপনার আরো এমন সব মূল্যবান কিছু সম্পদ যদি থাকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। আমার মনে হয় আপনার যদি কোনো সম্পদ থাকে এখানে আপনার দিয়ে দেওয়াই বেটার, কারণ এই সম্পদগুলোর উপরে আপনি এখন কোনো ট্যাক্স হচ্ছে না। আপনি চাইলে এই সম্পদগুলো বিক্রি করে ভবিষ্যতে আপনি আপনার কোনো স্থাপনা বৃদ্ধি করতে পারবেন, সেক্ষেত্রে দেওয়াই হচ্ছে বেটার আপনার যদি লিগালি কোনো সম্পদ থাকে, অথবা আপনি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পাইলেও এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে যে আপনার আদার্স আরো যে সম্পদ আছে, আদার অ্যাসেট অফ সিগনিফিক্যান্ট ভ্যালু থাকলে পরে ক্যাশ এন্ড ফান্ড থাকে যদি থাকে, যে আপনার আদার যদি নগদ কোনো ক্যাশ থাকে আপনি এটা দিয়ে দিবেন। তারপরে ক্যাশ এন্ড হ্যান্ড, আপনার যদি হাতে কোনো টাকা থাকে, আমি যার রিটার্ন করতেছি তার মনে করেন যে হ্যাঁ 1,25,332 টাকা আছে, এটা আপনি দিয়ে দিলাম। আদার ডিপোজিট যদি থাকে আদার্স এর মধ্যে আপনি 4,00,000 টাকা দিয়ে দিলাম। আদার অ্যাসেট যদি আউটসাইড বাংলাদেশ থাকে আপনি থাকলে দিবেন, না থাকলে দিবেন না। লায়াবিলিটি হচ্ছে আপনি যদি কোনো ঋণ থাকে, যেহেতু আমি যার করতেছি তার কোনো ঋণ নাই, বোরো ফ্রম ব্যাংক, এটা যদি কোনো ঋণ থাকে বা যদি আদার্স কোনো লোন থাকে বা এইভাবে যদি থাকে যার কোনো লোন নাই, শুধু আমি এটাকে হাইড করে দিলাম। এরপরে আদার্স আউটফ্লো, এটা হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এটা পূর্ববর্তী পৃষ্ঠা থেকে চলে আসছে অটো। ইনকাম শোড ইন দ্য রিটার্ন, এটা হচ্ছে যে আমরা যে রিটার্নের জন্য যে ইনকাম, এই যে আমরা ইনকামের
কলামটা যে ফিল আপ করেছি সেখান থেকে এই ইনকামের অটো নিয়েছে, এটা আপনাকে অটোমেটিক্যালি চলে আসবে। ট্যাক্স আইটেম ইনকাম ফ্রম আদার্স অ্যালাউন্সেস, এটা হচ্ছে যে আপনার এই টাকার উপরে কোনো ট্যাক্স হবে না, এটা আপনার তার হচ্ছে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যা আছে। এবং এখানে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ইয়ার অফ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ সে গত বছর তার নেট ওয়েলথ কত ছিল, আমি যারটা ফিল আপ করতেছিলাম তার গত বছর নেট ওয়েলথ ছিল 4,79,000 টাকা। এভাবে আপনি যদি এখানে একটা ড্রাফট সেভ দেন তাহলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, তার এখানে তার মোট সম্পদের একটা বিস্তারিত একটা বর্ণনা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ তার গ্রস ওয়েলথ এই বছর হবে 5,35,000, তারপর তার নেট ওয়েলথ হবে এটা, এবং এখানে নেট ওয়েলথের লাস্ট প্রিভিয়াস ইনকাম এটা ছিল, তার এত টাকা বেড়েছে, তার এখানে ইনকাম হয়েছে এত টাকা, সে টোটাল ইনকাম করছে এত টাকা, তার সোর্স অফ ফান্ড ছিল এত টাকা, তার ডিফারেন্স হচ্ছে -700 টাকা। এখানে জিরো হইতে হবে, অর্থাৎ এখানে টাকাটা মাইনাস যেহেতু হয়েছে, এই টাকাটা আমি যদি এখানে একটু বাড়িয়ে দিই 4,07,400 কত, এখানে হচ্ছে 72,000 দিয়ে দিব, 72, এখানে আমি 4,72,000 দিয়ে দিই, 72 টাকা দিয়ে দিলাম। না, এটা আমাকে কমিয়ে দিতে হবে, এটাকে একটু 4 লাখ ঠিক রাখলাম। এটা আমি একটু 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 কষ্ট করে যোগ বিয়োগ করে আপনি একটু করে দেখবেন। আমি এখান থেকে 4 লাখ যেহেতু কম আছে, আমি তাহলে এখানে 3,99,300 টাকা যদি দিই তাহলে আই থিঙ্ক আমার এখানে জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, জিরো হয়ে যাবে। আপনার টার্গেট হলো এখানে একটা জিরো করার। আপনি এখানে আপনার হাতে এবং যে আপনার যে ডিপোজিট টাকাটা আছে এখানে অল্প কিছু টাকা এদিক ওদিক করে আপনি এখানে একটা জিরো বানিয়ে দেবেন। আপনি চিন্তা করেন তাহলে 7 ড্রাফট আপনি ক্লিক করলাম। লায়াবিলিটি এবং অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যে আপনি এখানে আপনার স্থাবর অস্থাবর যত রকমের সম্পত্তি আছে এখানে আপনি দেখাতে পারবেন। এরপরে ট্যাক্স এন্ড হচ্ছে পেমেন্ট। আপনার দেখেন ইনকাম ফ্রম দ্য এমপ্লয়মেন্ট, চাকরি থেকে এখানে এই টাকাটা আপনি পেয়েছেন। আপনি আদার্স ইনকাম ৮০,০০০ টাকা পেয়েছেন। আপনি মোট ইনকাম পেয়েছেন ৩,৩০,৩৯২৬ টাকা। আপনার হচ্ছে এই টাকার উপরে আপনি আপনার এই টাকার উপর কোনো ট্যাক্স প্রযোজ্য হবে না। সেই টাকা আপনি পেয়েছেন। এবং আপনি কর রেয়াত পেয়েছেন ৩,৩৩৫ টাকা, আপনি যে বিনিয়োগটা করেছেন এই অনুযায়ী দেখেন আপনার কোনো ট্যাক্স নেই। মিনিমাম ট্যাক্স হচ্ছে 0, কারণ আপনার ৩,৫০,০০০ টাকা হয়নি টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম ৩,৫০,০০০ টাকা হয়নি, সেহেতু আপনার কোনো কি আসবে না, ট্যাক্স আসবে না। এভাবে আপনি যদি ট্যাক্স আপনার ৩,৫০,০০০ টাকার উপরে কোনো ইনকাম চলে আসতো তাহলে এখানে অবশ্যই আপনার কি থাকতো, টোটাল একটা ট্যাক্স, এই যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এখানে একটা জিরো থাকতো না, কত টাকা আপনাকে ট্যাক্স পে করতে হতো, অথবা আপনি এখানে রিসেট ক্যালকুলেশন দিয়ে করতে পারতো। এরপর হচ্ছে যদি যেমন ধরেন আপনার ট্যাক্সটা এরকম আসলো যে ৩,৫০,০০০ টাকার বেশি আসছে, আপনার ট্যাক্স আসছে, তখন আপনার হয়তো কোম্পানি বা আপনার প্রতিষ্ঠান আপনার কাছে আগে ট্যাক্স কেটে রাখে, তাহলে আপনি এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করে আপনি ওই যে উম, এখানে ক্লিক করে এখানে এখানে একটু ক্লিক করলে আপনি হ্যাঁ আপনার প্রিভিয়াস আপনাকে ফাইলে নিয়ে যেত। এখান থেকে আপনি ক্লেম ট্যাক্সে গিয়ে আপনি কিভাবে ট্যাক্সটা পড়েছেন সেটা আপনি আপনার আগের জায়গায় ফেরত যেতে পারতেন আর কি। ওকে, আমি মূলত স্যার যাদের জিরো রিটার্ন তাদেরকে কাজ করতেছিলাম। এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি পুরো রিটার্নের একটা আপনার প্রিভিউ দেখতে পারবেন, একটু সময় লাগবে। এখানে আপনি পুরা রিটার্নের প্রসেসটা আপনি কি করেছেন, যেহেতু ইন্টারনেটে সার্ভার একটু ঝামেলা করেছে সেজন্য আমার এই ফাইলটা কাজ করেনি। একটা বিষয় আপনি দেখতে, আমি আমার একটু ব্যাক যাই, ইন্টারনেট একটু ঝামেলা করতেছে। এখানে আপনি একটা বিষয় দেখাই যে আপনার এখানে আবার আপনি যদি এখানে চলে আসেন, ইন্টারনেট একটু ঝামেলা করতেছে।
আমি আবার একটু লগ ইন করে নিই। যেহেতু আমি রেগুলার রিটার্নে আবার চলে আসছি, যেহেতু আমার সব ফাইলগুলো ফিল আপ করা আছে, আমি শুধু সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে ফাইলগুলোকে আমাকে দ্রুত নিয়ে যাবে। এখানে আমি আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে রাখি। আমরা যেহেতু এই ফর্মটা ইংরেজিতে ফিল আপ করলাম, কেউ যদি বাংলায় ফিল আপ করতে চান, আপনি একটা রাইট বাটনে ক্লিক করবেন। এই যে এখানে ট্রান্সলেট টু বেঙ্গলি এখানে ক্লিক করবেন। অনেক সময় যদি এখানে না থাকে, আপনি এখানে গিয়ে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দের মতো ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি বাংলায় চেঞ্জ করে নিলাম। দেখেন আপনার সব লেখাগুলো এখন বাংলা আসছে। হয়তো এটা আপনার জন্য বোঝা একটু সহজ হবে। আপনি সংরক্ষণ, আমি যেখানে ছিলাম সেভ এন্ড সংরক্ষণ, আপনি পুরো ব্যাটনগুলোতে আপনি পুরো বাংলায় লেখাগুলো দেখতে পাবেন। আপনি বাংলায় পড়েও আপনি সামনের দিকে যেতে পারবেন। সংরক্ষণে যাবেন, ট্যাক্স পেমেন্ট আপনি গেলেন, আবারও আমি আয়কর রিটার্ন দিয়ে গিয়ে গেলাম, এখানে চলে আসবে। এরপরে দেখেন আপনার এইখানে চলে আসলে আপনার পুরা ওই ফাইলটা আপনি আবার দেখতে পাবেন। পুরা রিটার্ন ফাইলটা আপনি বিস্তারিত পড়ে যে হ্যাঁ আপনার সকল তথ্যগুলা সঠিক আছে কিনা, এই তথ্যগুলো আপনি এখানে দেখতে পাবেন। যদি সকল তথ্য সঠিক থাকে, আপনি রিটার্ন জমা দিন এই বাটনে ক্লিক করবেন। আর যদি কোনো তথ্য মনে হয় আপনার ভুল হয়েছে, তাহলে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে আপনি আবার এখানে মূল তথ্য যেখানে ছিল, আপনি সকল তথ্যগুলো আবার এখানে চেক করে আপনি আবার এভাবে সামনে চলে যাবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে চলে যাবেন। এবার আপনি একটা করে সম্পদ, দায় একটা করে ফাইল আপনি দেখতে পারবেন। ব্যয়, তারপরে আপনার রিবেট, তারপরে আপনার হচ্ছে সম্পদ এবং দায়, ট্যাক্স এবং পেমেন্ট এবং রিটার্ন ভিউ। এখানে আপনি ক্লিক করে রিটার্ন ভিউটা আপনি দেখে এখানে আবার আপনি নিচের দিকে ক্লিক করে এখানে রিটার্ন জমা দিন বাটনে ক্লিক করুন। এখানে হচ্ছে ফাইনাল সাবমিট। আপনি কি রিটার্ন জমা দিতে চান, আপনি ক্লিক করলেই রিটার্নটা জমা দেওয়া হয়ে যাবে। যেহেতু আমি একটা ডামি রিটার্ন জমা দেওয়ার চেষ্টা করেছি, সেক্ষেত্রে আপনারা আমি এখানে দিচ্ছি না। আপনি এখানে দেওয়ার সাথে সাথে আপনার রিটার্নটা জমা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি রিটার্ন জমা দেওয়ার শেষে এখানে আমি আবার একটু এটাকে ইংরেজিতে করে নিই। আমি যেহেতু ইংরেজিতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। রিটার্ন জমা দেওয়ার শেষে আপনার রিটার্ন ফাইল, এখানে আপনি এখানে আবার চলে যাবেন ট্যাক্স রেকর্ডে গিয়ে এই যে টিন সার্টিফিকেট, এক্সপ্রেস সার্টিফিকেট, এখান থেকে আপনি স্বীকৃতি এবং প্রত্যাবর্তন এবং যদি আপনি চালান দিয়ে থাকেন, এখান থেকে আপনার এই রিটার্নের যাবতীয় তথ্যগুলা আপনি কি করতে পারেন, আবার সংরক্ষণ করে রেখে দিতে পারেন পরবর্তী বছরের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার ভিডিওটা একটু স্লো করে দেখবেন, যেহেতু আমি ভিডিওটা লম্বা করছি না, তার জন্য আমি একটু দ্রুত করলাম। আপনি যদি শুধু জাস্ট ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পড়ে একটু আস্তে আপনি সকল তথ্যগুলা দিয়ে নিজের রিটার্ন আপনি নিজেই জমা দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।